প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নাউন অ্যান্ড ডিটারমিনারের উপরে গ্রামার ভিত্তিক দুটি ক্লাস সলভ করেছি এবং এরপরে আমাদের কথা ছিল আমরা কোশ্চেন সলভে ঢুকে পড়বো। সো আজকে থেকে আমরা যেটা শুরু করলাম সেটা হচ্ছে এই টপিকের উপরে কোশ্চেন সলভিং। অর্থাৎ আমরা প্রথমে যেটা করব সেটা বিগত বছরের কোশ্চেন সলভ করব এবং তারপরে প্র্যাকটিস কোশ্চেনগুলো সবগুলো সলভ করে দেবো ইনশাআল্লাহ। আশা করি আমরা আগের দুটি ভিডিও দেখে ফেলেছি, যেটার প্রথমে ছিল নাউন অ্যান্ড ইটস ক্লাসেস এর উপরে একটি ভিডিও, তারপর দ্বিতীয় ভিডিওটি ছিল কাউন্টেবল এবং আনকাউন্টেবলের উপরে। সো এই দুই ভিডিও যদি ঠিক মতন দেখে থাকি তাহলে আজকের কোশ্চেন সলভিং দেখতে এবং বুঝতে কোনো সমস্যা হবে না বলে আমি বিশ্বাস করি। সো আমরা চলে যেতে চাই আমাদের ক্লাসের ভিতরে। সো আমাদের প্রথম যে কোশ্চেনটি সেটা হচ্ছে আই মাস্ট অ্যাকনোলেজ আই হ্যাভ ড্যাশ নোশন অফ হোয়াট ইট মিনস টু বি প্লিজেন্ট টু এভরিওয়ান। প্রথমত এই যে এখানে একটি শব্দ আছে নোশন, আমরা যদি একটু লক্ষ্য করি এখানে তিনটা ওয়ার্ডের কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের সাথে বসে এরকমের একটা ওয়ার্ড সাম, আর এই দুটো বসে শুধু আনকাউন্টেবলের সাথে, আর মেনি বসে হচ্ছে কাউন্টেবলের সাথে। সো আমরা শিখেছি এরপরে যদি কাউন্টেবল নাউন আসে তাহলে সেটা কিন্তু প্লুরাল হবে। সো এইখানে কমপক্ষে প্লুরাল দেখা যাচ্ছে না, এটা বুঝতে পারলাম। সো আমরা ধারণা করে নিলাম যে এখানে মেনি হবে না, কিন্তু এখানে সাম হতে পারে, এখানে লিটিল হতে পারে, এখানে মাছ হতে পারে। তার কারণ নোশন কাউন্টেবল আনকাউন্টেবল যেটাই হোক না কেন এখানে এখন তিনটাই উত্তর হওয়ার সুযোগ আছে। সো এখন নোশন শব্দের অর্থ কি? নোশন শব্দের অর্থ হলো ধারণা। আই মাস্ট অ্যাকনোলেজ, আমাকে স্বীকার করে নিতে হবে, আমাকে মেনে নিতে হবে যে আমার আছে ড্যাশ নোশন। এখন আমার ধারণা কতটুকু আছে, ধারণা কিন্তু গোনা যায় না, যেহেতু ধারণা গোনা যায় না তাহলে এটা আনকাউন্টেবল নাউন। সো আমরা যদি বলি লিটিল মানে খুবই সামান্য, নাই বললেই চলে, আর মাছ মানে অনেক আছে, সো আর সাম মানে খুব বেশিও না কমও না, মাঝামাঝি আছে। সো এখন কথা হলো এই নোশন কতটুকু আছে, আমার ধারণা বা বিশ্বাস কতটুকু আছে। নোশন শব্দের অর্থ ধারণা অথবা বিশ্বাস, যেটা একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে সামও বসে, আনকাউন্টেবল নাউনের পূর্বে মাছ ও লিটিলও বসতে পারে, কারণ সাম হচ্ছে ওই সকল ডিটারমিনার যারা কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের আগেই বসতে পারে। এখন আমরা সামটাকে না দিয়ে মাছটাকে না দিয়ে উত্তর কেন লিটিল করব সেটা হলো কথা। যেহেতু আমি স্বীকার করে নিচ্ছি, আমি মেনে নিচ্ছি, অ্যাকনলেজ করতেছি, মানতেছি বিষয়টা, তার মানে আমি কি কখনো মানি যে আমার অনেক আছে এটা মেনে নিই, নাকি আমরা মেনে নেই আমাদের মানে যেটা আমাদের পরিমাণে কম থাকে সেটাকে আমরা মেনে নিই? অর্থাৎ আমি মেনে নিচ্ছি আমার এখানে হীনমন্যতা আছে, আমি মেনে নিচ্ছি আমার এখানে এই জ্ঞানের ঘাটতি আছে। এইভাবে যখন কম বিষয়টা থাকে সেটা কি আমরা মেনে নিই, অ্যাডমিট করি। ফলে এই জায়গাটায় কিন্তু বেশি হওয়ার কোনো সুযোগ নেই, এখানে কিন্তু মাঝারি হওয়ারও সুযোগ নেই। আমরা মেনে নিচ্ছি আই মাস্ট অ্যাকনোলেজ যে আমাদের ধারণা আছে খুবই কম, নাই বললেই চলে। ফলে এই কারণে আমরা উত্তরটা কিন্তু লিটিল দিচ্ছি, অর্থাৎ সি নাম্বারটা। চলে আসে 2 নম্বরে, হুজ বুক ইজ দ্যাট, ওইটা কার বই? এখন অপশনগুলো খেয়াল করলে দেখা যাবে যে এইখানে একটা ঘটনা আছে অ্যাপোস্ট্রফি দেওয়া, এখানে আবার অ্যাপোস্ট্রফি দেওয়া ঘটনা নাই, এখানে আবার আছে। সো প্রথমে ডিসাইড করতে হবে অ্যাপোস্ট্রফি দিব কিনা। সো এটা কিন্তু প্রোনাউনের পড়া, আমি যদি ইটের সাথে অ্যাপোস্ট্রফি দেই তাহলে এটার মানে হচ্ছে এইখানে একটা ভার্ব আছে, তার মানে এটা হতে পারে ইট ইজ, অথবা পাস্ট টেন্স হলে হতে পারে ইট ওয়াজ, তার মানে একটা ভার্ব আছে এখানে। তো যদি বলা হয় এটা কার বই, তার মানে বলবো ইট ইজ মিতার বই। সো এখানে একটা ভার্ব আছে, ফলে আমরা কিন্তু এইটাকে দিতে পারি না। এবার চলে আসি ইট ইজ এর পরে কি হবে, এরপর এটা হলো মিতার, তাহলে আমাকে লিখতে হবে মিতা একজন মানুষ, তার সাথে মিতার বই, তাহলে অ্যাপোস্ট্রফি এস মিতার, তাহলে ইট ইজ মিতাস, তার মানে ইটস মিতাস, ইটস মিতাস। উত্তর হবে সি নাম্বার। ইহা হয় মিতার বই, আমরা লিখি এভাবে ইট ইজ মিতাস বুক। এখন যেহেতু প্রোনাউনের কথা এটা, সো প্রথমত এই ইট আর ইজ একসাথে হয়ে গেল ইটস, আর মিতাস বই, বই শব্দটা আমরা আগে বলছি, প্রশ্নে বলছি যেটা কার বই। সো এই বুক শব্দটা রিপিট করলাম না, অর্থাৎ এখানে যখন আমি লিখবো ইটস মিতাস, এর মানে হচ্ছে এই মিতাস হচ্ছে একটা পসেসিভ প্রোনাউন, বা আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ডাবল পসেসিভ। যখন আমরা প্রোনাউন পড়বো তখন ডাবল পসেসিভ বা পসেসিভ প্রোনাউন কাকে বলে আমরা শিখবো, সেটা দিয়ে আমরা বুঝতে পারলাম নাউনটা আগে বলা আছে বলে এখানে না বললেও চলে, আর ইট আর ইসকে একসাথে মিলে ইট ইজ হয়ে গেল। সো ইটস সো সঠিক উত্তর হলো ইটস মিতাস। চলে আসে পরেরটা, দ্য নাউন অফ দি ওয়ার্ড এক্সাইট। এক্সাইট মানে উত্তেজিত করা, তাহলে এটা নাউন ফর্ম কি হবে? এক্সাইটমেন্ট। বুঝাই যাচ্ছে মেন্ট থাকলে নাউন হয়। আমরা কিন্তু শিখছি ভিডিওগুলো না দেখে শুধু কোশ্চেন সলভ করলে কিন্তু হবে না, কারণ আমি রুলগুলো যেভাবে শিখাই সেটা কোশ্চেন সলভের জন্য সবচেয়ে উপকারী। আর রুলটা যারা ওই পুরো ক্লাসটা ঠিক মতন দেখে তারা হয়তোবা এই কোশ্চেন সলিউশনে আসার আগেই তাদের অনেক সমস্যার সমাধান পেয়ে যায়, শুধুমাত্র আমার
গ্রামারের ক্লাসগুলো দেখে। সো এটার মেন কারণ হচ্ছে আমি জানি এই টপিকের উপরে যত কোশ্চেন আছে এগুলো সলভ করতে কোন কোন রুলগুলো লাগবে। এটা এমন না যে একটা XYZ কোচিং এর লেকচার শিট, যে কোনো কোচিং এর লেকচার শিট সলভ করা যাবে আমি যে রুলগুলো শিখাই, যেভাবে শিখাই এর উপরে ভিত্তি করে। এর মূল কারণ হচ্ছে আমি এই অ্যাডমিশন লাইনে পড়াইতেছি সুদীর্ঘ 20 বছর ধরে। সো এত দিন ধরে পড়াইতেছে এরকমের একজন মানুষ আসলে বাংলাদেশে খুঁজে পাওয়া আসলে একটু বিরল হবে। আছে, নাই একেবারে বলবো না, আমার চেয়েও সিনিয়র আছে হয়তো, বাট সংখ্যাটা খুবই নগণ্য। ফলে এই এতদিন ধরে পড়ানোর বিষয় থেকে আমি জানি যে এই নাউনের উপরে বাজারে প্রচলিত বই, লেকচার শিটে যত কোশ্চেন আছে সবগুলো সলভ করতে পারলেই আমরা এই টপিকের কোশ্চেন পারি বলে গণ্য হবে। আর এর জন্য কি কি রুল, কিভাবে শিখতে হবে, এটাই কিন্তু আমি আমার ক্লাসের ভিতরে দেওয়ার চেষ্টা করি। আশা করি আমাদের ক্লাসগুলো দেখেছেন। না দেখলে আগে ক্লাসটা দেখবেন, গ্রামার ক্লাস, অর্থাৎ পার্ট 1-এ গ্রামার ক্লাস থাকে, তারপরে হচ্ছে পার্ট 2-তে এসে আমরা কোশ্চেন সলভ শুরু করি এবং কোশ্চেন সলভটা কয়েকটা ভাগে ভাগে হয়। এটাই হচ্ছে প্রতিটা টপিকের আমাদের সিস্টেমটা। ওকে, চলে আসি এরপরে। পরবর্তী কোশ্চেন হচ্ছে মাই আন্ট হু লিভস ইন সিলেট ইজ এ ডক্টর। আমরা জানি যে যখন অ্যাপোজিটিভ ইউজ হয় তখন সেটা কিন্তু কমা কমার ভিতরে থাকে। সো এখানে মাই আন্ট ইজ এ ডক্টর এটা হলো একটা ক্লজ, আর হু লিভস ইন সিলেট এইটা হচ্ছে সেই অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত ক্লজ। ফলে এইখানে কমা থাকবে এবং ক্লজটা শেষ হলে এখানে কমা থাকবে। এই পুরো ক্লজটা কমার ভিতরে থাকবে। তো এইখানে এসে দেখা গেল কমাটা ঠিক জায়গা মতন বসে নাই, এখানে শুরুতে কমা নাই, এখানে শুরুতে থাকলে শেষে নাই। আর এই কোশ্চেনটাই ছিল সঠিক পাংচুয়েশনের জন্য। নাউনের শিটের ভিতরে পাংচুয়েশনের কোশ্চেন কেন সেটা আমার নিজেরও বোধগম্য হয় নাই। তারপর উত্তরটা হচ্ছে বি নাম্বার। 1.5 মিলিয়ন পিপল, মানে 1.5 মানে 1.5 মিলিয়ন পিপল ড্রাইভ রিক্সা, রিক্সা চালায় ফর এ লিভিং, মানে জীবিকার জন্য 1.5 মিলিয়ন পিপল কি করে, রিক্সা চালায়। প্লাস এর সাথে যুক্ত হচ্ছে 100,000, এর সাথে যুক্ত হচ্ছে 100,000, 100,000 কি যুক্ত হচ্ছে, 100,000 পিপল যুক্ত হচ্ছে। এইখানটায় সেই পিপল কথাটা বলা নেই। যারা ওন করে, মানে যারা এই রিক্সাটার মালিক এবং রিপেয়ার করে ওই রিক্সাগুলোকে। আশা করি কথাটা বুঝতে পারছি। এইখানে সরাসরি বলা না থাকলেও আলটিমেটলি এই পিপলকেই বোঝাচ্ছে। আবার বলি, 1.5 মিলিয়ন পিপল রিক্সা চালায় তাদের জীবিকার জন্য, প্লাস 100,000, কয়েকশো হাজার মানুষ কি করে, এইগুলো ওন করে, যারা এগুলো ওন করে অ্যান্ড রিপেয়ার করে ওই রিক্সাগুলো। তার মানে এখানে আসলে এটা কাউন্টেবল বলতেছে। এখন প্রশ্ন হচ্ছে আমার এ ফিউ, শুধু ফিউ এগুলো কাউন্টেবলের সাথে বসে, কিন্তু শুধু লিটিল, এ লিটিল আনকাউন্টেবলের সাথে বসে, ফলে এগুলো উত্তর হতে পারে না। তাহলে উত্তর শুধু ফিউ বা এ ফিউ হবে। এখন লক্ষ্য করি যে জিনিসটা হচ্ছে 100,000, শত হাজার, শত সহস্র মানুষ, এটা অবশ্যই শুধু ফিউ না, তাহলে এটা হবে হচ্ছে এ ফিউ 100,000। অল্প কিছু হাজার, থাউজেন্ড মানুষ কি করে, এই রিক্সাগুলো ওন করে, মালিক হয় এবং এগুলোকে তারা মেরামত করে বা রিপেয়ার করে। 6 নম্বর কোশ্চেনে চলে আসি, হুইচ অফ দি ফলোইং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। সো আমরা জানি ফ্যামিলি হচ্ছে একটা কালেকটিভ নাউন, সুতরাং এটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। বাকিগুলো সবই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আমি আর এক্সপ্লানেশনে যেতে চাচ্ছি না, কারণ এইগুলোর উপরে একটা বড় ভিডিওই আছে আমার, একটু কষ্ট করে গ্রুপ থেকে দেখে নিতে হবে। চলে আসি এরপরে। পরবর্তী কোশ্চেন হচ্ছে কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স, নাসরিন অ্যান ইন্টেরিয়র ডেকোরেটর ডিজাইন শূন্যস্থান। তাহলে নাসরিন একজন মানুষের নাম, সে একজন ইন্টেরিয়র ডেকোরেটর, মানে যে হচ্ছে ঘরের ভিতরের সাজসজ্জার কাজ করে এরকম মানুষ, সে নকশা করে। এখন চলে আসলাম অপশনে। আমরা কিন্তু পড়ার সময় পড়েছিলাম লাস্ট ক্লাসে কাউন্টেবল আনকাউন্টেবল পড়ার সময় বলেছিলাম ফার্নিচার একটি আনকাউন্টেবল নাউন। তাহলে প্রথম কথা, আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যাবে না, তাই এটাকে প্রথমত বাদ দিয়ে দিলাম। আনকাউন্টেবল নাউনের পূর্বে দিও বসে না, যদি বসে তাহলে এই ফার্নিচার শব্দের পরে একটা অফ আসতে হবে। এখানে দেখা গেল ফার্নিচার শব্দের পরে অফ আসার কোনো সুযোগই নাই, তাহলে এটাও হলো না। এবার সঠিক উত্তর এ অথবা সি এর মধ্যে পাওয়া যাবে। আমি কি শুধু ফার্নিচার দিব নাকি আমি সাম ফার্নিচার দিব? আমরা জানি সাম কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের সাথেই বসতে পারে। এখন লক্ষ্য করি, নাসরিন যেহেতু একজন ইন্টেরিয়র ডেকোরেটর, সে কিন্তু কিছু ফার্নিচারের নকশা করে না, বরং সে হচ্ছে ফার্নিচারের নকশা করে। ইন্টেরিয়র ডেকোরেটরের কাজ কি? ফার্নিচারের নকশা করা, নট কিছু ফার্নিচারের নকশা করা। ফলে আমি এখানে কিছু শব্দটা দিব না, আমি বলবো সে ডিজাইন করে ফার্নিচারের, অর্থাৎ উত্তরটা হবে এ নাম্বার। এই কারণে সাম ফার্নিচার না হয়ে উত্তরটা শুধু ফার্নিচার হলো। আমাদের অনেকের মনেই কিন্তু এরকম প্রশ্ন জাগে যে উত্তর দেওয়া আছে এ, কিন্তু সি হলো না কেন? সিও তো হতে পারতো, যেহেতু আনকাউন্টেবল নাউনের পূর্বে সাম বসতেই পারে, কেন এটা হলো না? আশা করি আমি ব্যাখ্যাগুলো দিতে পারছি। প্রতিটা কোশ্চেনের এভাবে ক্লিয়ার একটি ব্যাখ্যা পাবেন আমাদের এই সলিউশন ক্লাসগুলোতে।
চলে এসে 8 নম্বরে, দি এবং অফের মাঝখানে নাউন হবে আমরা জানি। অপশনগুলোর ভিতরে নাউন যেটা আছে সেটা হলো ফার্নিচার, ফলে আমি বলতে পারি এখানে ফার্নিচার ঠিক আছে, কারণ আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না। কিন্তু এইখানটাই ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ ফার্নিচারকে বহুবচন করা যাবে না, এটা একটা আনকাউন্টেবল নাউন। আর এখানে পিসেসের নিয়মটা শিখছিলাম, এ পিস অফ, ওয়ান পিস অফ, টু পিচেস অফ। অর্থাৎ এই পিস শব্দটা যেটা PIEC, এর পূর্বে এখানটায় একটা সংখ্যা থাকবে এবং তারপরে হচ্ছে হলো অফ আসবে এবং তারপরে সেই আনকাউন্টেবল নাউনটা আসবে। যদি আমি এ দেই তাহলে এ পিস অফ ইনফরমেশন, যদি টু দেই তাহলে কি হবে? টু পিসেস অফ ইনফরমেশন। অর্থাৎ বিষয়টা হচ্ছে এখানে সংখ্যা দিতে হবে, তারপরে পিস বা পিসেস আসবে। যেহেতু এখানে সংখ্যা নাই, শুধু পিসেস, তার মানে এটা সেই স্ট্রাকচারটা মেনটেন করেনি, সো এটা হবে না। আবার এখানে পিসেস দিয়েছে, অফ দেয় নাই, সংখ্যাও দেয় নাই, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর এ নম্বর ছাড়া হবে না। তাহলে দি ফার্নিচার অফ দ্য অফিস, অফিসের ফার্নিচার উইল বি সোল্ড, বিক্রয় করা হবে। 9 নম্বর কোশ্চেনটা বেশ মজার একটা কোশ্চেন। উই টেক ডিসিশনস বেসড অন সাম ইনফরমেশন, ডিসিশনস এগুলো আছে। প্রথমত আমরা নিশ্চিত হই ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন, সো এইটা নিয়ে আর কোনো কথা হবে না, এটা আনকাউন্টেবল। তার মানে এ নাম্বার এবং ডি নাম্বার প্রথমে বাদ। এখন প্রশ্ন হলো উই টেক ডিসিশনস হবে নাকি উই টেক ডিসিশন হবে? এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, আমরা কিন্তু যখন রুলের ক্লাসটা শিখিয়েছিলাম তখন ব্যারন-স্টোফেল বইয়ের একটি রুল বলেছিলাম যে ডিসিশন শব্দটা যদি কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে নেওয়া সিদ্ধান্তকে বোঝায় তাহলে ডিসিশন কাউন্টেবল হবে। কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে নেওয়া সিদ্ধান্ত কাউন্টেবল, কিন্তু যদি সাধারণভাবে যে কোনো সিদ্ধান্তকে বোঝানো হয় তাহলে ডিসিশন হবে একটি আনকাউন্টেবল নাউন। এক্সাম্পল দিয়েছিলাম, গতকাল কনফারেন্সে 2টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গতকাল মিটিংয়ে 3টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এভাবে যখন মিটিং করে, সভা করে, একটা অনুষ্ঠান করে সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, এই অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে নেওয়া সিদ্ধান্ত কাউন্টেবল হয়ে যায়। কিন্তু যখন আমি বলি এভাবে যে সিদ্ধান্ত নিলে আগে পিছে ভেবে নেওয়া উচিত, তখন সিদ্ধান্ত হয়ে যায় একটি আনকাউন্টেবল নাউন। তার মানে এটা কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত না, বরং যে কোনো সময় আমি সিদ্ধান্ত নিলেই আমাকে কি করতে হবে? অবশ্যই আগে পিছে ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নিতে হবে। সো এখন চলে আসি এই বাক্যটা কি বোঝাচ্ছে। আমি আবারও বলি, এই কোশ্চেনটায় সলিউশনে অনেকে অনেক কথা বলেছে। দয়া করে ব্যারন-স্টোফেল বইটা খুলে দেখেন, ওইখানে ডিসিশন শব্দটির কাউন্টেবল এবং আনকাউন্টেবল সম্পর্কে কি বলা আছে, তাহলে আমার কথাটা পরিপূর্ণরূপে বোঝা যাবে। এইখানে ডিসিশন কোনোভাবেই কাউন্টেবল না, এখানে ডিসিশন হচ্ছে আনকাউন্টেবল। কেন? দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে যেটা প্রতিদিন নিয়মিত ঘটে, সাধারণভাবে ঘটে সেটা। আর আমরা জানি ডিসিশন যখন সাধারণভাবে হয় মানে সিদ্ধান্ত নিলে ভেবেচিন্তে নিতে হয়, তার মানে প্রতিদিনের সিদ্ধান্ত, যে কোনো সিদ্ধান্ত, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওই ক্ষেত্রে আমরা কিন্তু ডিসিশনকে আনকাউন্টেবল ধরি। উত্তর কিন্তু এখানে সি নম্বর হবে ভাই। এইখানে অনেকেই উত্তরটা বি নাম্বার দিয়ে ভুল করতেছে। ডিসিশন কাউন্টেবল নাউন না, ডিসিশন হচ্ছে অর্থের কারণে কখনো কাউন্টেবল হয়, কখনো আনকাউন্টেবল হয়। প্রয়োজন হলে আমি ব্যারন-স্টোফেল বইয়ের স্ক্রিনশট দিয়ে দিতেও রাজি আছি, আশা করি বইটা পড়ে নেবেন। ওকে, এবার চলে আসি এরপরে কোশ্চেন নাম্বার 10-এ চলে আসি। আই উড লাইক টু টেক ইউ টু মুভি, ডু ইউ হ্যাভ শূন্যস্থান। অপশনে যে ওয়ার্ডগুলো দেখা যাচ্ছে সেটা হলো ওয়ার্ক। আমি বলেছিলাম ওয়ার্ক শব্দটি একটি আনকাউন্টেবল নাউন হবে যখন তোমার কাজ, আমার কাজ, সাধারণ মানুষের কাজ, আমজনতার কাজ বোঝাবে। কিন্তু ওয়ার্ক যদি কোনো কবি, সাহিত্যিক, শিল্পীর কাজ বোঝায় তাহলে ওয়ার্ক হয়ে যাবে একটি কাউন্টেবল নাউন। সো এখন চলে আসি, এখানে বলছে যে আজকে আমি তোমাকে নিয়ে মুভি দেখতে যাব, তো তোমার কি আজকে সময় আছে কিনা। তাহলে এই তুমি কে? এই তুমি হচ্ছে হলো সাধারণ মানুষ, অর্থাৎ আমজনতা। অবশ্যই ওয়ার্ক একটি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, সুতরাং এই অপশনগুলো নিয়ে আমি কখনোই কোনো চিন্তা করব না। আনকাউন্টেবল নাউনের পূর্বে মেনি বসে না, মেনি বসে কাউন্টেবল নাউনের পূর্বে। তাহলে উত্তরটা এইটা ছাড়া আর কোনোটা থাকে না। চলে আসি 11 নম্বর কোশ্চেনে, দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোডস টুডে। এই কোশ্চেনটা নিয়েও অনেকের সমস্যা হয়েছে বলে আমি দেখেছি। কি সমস্যা সেটা একটু পরে বলবো। আমরা মোটামুটি পড়েছি ট্রাফিক শব্দটি আনকাউন্টেবল নাউন, কিন্তু ট্রাফিক জ্যাম হলো কাউন্টেবল নাউন। ট্রাফিক শব্দটি কি নাউন? আনকাউন্টেবল নাউন। ট্রাফিক জ্যাম শব্দটি কাউন্টেবল নাউন। তো যেহেতু ট্রাফিক একটি আনকাউন্টেবল, এর পূর্বে মাছ বসতেই পারে, আর ট্রাফিক আনকাউন্টেবল হওয়ায় এর পূর্বে মেনি দেওয়া যাবে না। এমনকি ট্রাফিককে বহু বচনও করা যাবে না, ফিও বসানো যাবে না। সঠিক উত্তর বি অথবা সি এর মধ্যে আছে। এইটুকু অনেকে গেছে, যাওয়ার পরে সে ভাবতেছে ভেরি এবং মাছের ভিতরে, ভেরি এবং ঠু এর ভিতরে আমরা কেন ঠু মাছকে নিলাম, কেন ভেরি মাছকে নিলাম না। এই উত্তরটি কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। অনেকে জিজ্ঞাসা করছে যে ভাই এই উত্তরটা তো বিও হতে পারতো, মাছ পর্যন্ত আমরা রুল শিখেছি, ভেরি কোথা থেকে বাদ গেল, কেনই বা এখানে ঠু আসলো। মনে রাখতে হবে আনকাউন্টেবল নাউন যদি কখনো কোনো কিছু অনেক বেশি হয় এবং সেই বেশিটা যদি বিরক্তির কারণ হয়
তাহলে টু মাছ হবে। আর যদি সেটা বিরক্তির কারণ না হয় তাহলে সেটা হচ্ছে ভেরি মাছ হবে। সো এইভাবে যদি আমরা চিন্তা করি যে এটা হচ্ছে খুবই বোরিং, মানে দ্য মুভি ওয়াজ খুব বোরিং, চরম বোরিং, তাহলে কি হবে টু মাচ বোরিং। সো টু মাচ, কারণ এটা বিরক্তিকর। রাস্তায় যদি গাড়ি বেশি হয়ে যায়, ট্রাফিক মানে হচ্ছে চলমান যানবাহন, বেশি যদি হয়ে যায় এটা নিশ্চয়ই বিরক্তির কারণ হয়। সো আমরা বলবো এটা টু মাচ হবে, নট ভেরি মাচ। তাহলে ভেরি মাচ কখন হবে? আমি খুবই আগ্রহী, তাহলে কি হবে? আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড। এটা কিন্তু ভালো একটা বিষয়, খারাপ না। আর যখন বলবো রাস্তায় বেশি, অতিরিক্ত বেশি গাড়ি, এটা কিন্তু নেগেটিভ। সো নেগেটিভ সেন্স দিচ্ছে, অর্থাৎ আমাকে বিরক্তির কারণ ঘটাচ্ছে, আমি তখন বলবো এটা টু মাচ হবে। এই জন্য আমরা ভেরি মাচকে না দিয়ে আমরা টু মাচকে দিলাম। সো মনে রাখতে হবে টু মাচ হচ্ছে এই পরিমাণটা বেশি যেটা হচ্ছে আমাদের জন্য বিরক্তির কারণ হয়। এবার চলে আসি 12 নম্বর কোশ্চেন। আমি কিন্তু রুল শেখানোর সময় এই কোশ্চেনের রেফারেন্স দিয়েছিলাম, এখানে কোশ্চেনটা পড়লে বোঝা যাবে। প্রতিটা অপশনে পিপল শব্দটি আছে, যেহেতু পিপল শব্দটি আছে তাহলে পিপল হচ্ছে একটা কাউন্টেবল নাউন আমরা জানি, তাহলে এর আগে লিটিল বসার কোনো সুযোগ নেই, ফলে এইগুলো লিটিল বা লেস বাদ গেল। এখন প্রশ্ন হচ্ছে আমি সেখানে ফিউ বা ফিউয়ারের মধ্যে কোনটাকে দিব, ফিউ দিব না ফিউয়ার দিব? আশা করি এই বাক্যটা পড়লে আমরা বুঝতে পারবো যে বর্তমানে অল্প সংখ্যক লোক আমেরিকার ভিসা পায়। আমি ফিউ দেই বা ফিউয়ার দেই, অর্থটা এমনই হবে বর্তমানে অল্প সংখ্যক লোক, খুবই অল্প পরিমাণ লোক আমেরিকার ভিসা পায়। বর্তমানে কম পায় তার মানে অতীতে বেশি পেত। অর্থাৎ এই বাক্যটার ভিতরে দেন না থাকলেও একটা লুকায়িত তুলনা আছে, আর এই জন্য আমরা এখানে ফিউয়ার দিব। আমি একটু স্মরণ করাই দিই, আমরা যেটা রুল পড়েছিলাম, রুলের সময় বলছিলাম যে যদি কখনো দেন থাকে তাহলে ফিউয়ার হবে, লেস হবে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। কিন্তু যদি দেন না থাকে কিন্তু অপশনে ফিউয়ার থাকে, আমাকে বাক্যটি বাংলা করে দেখতে হবে এই বাক্যের মধ্যে লুকায়িত কোনো তুলনা আছে কিনা। যদি থাকে তাহলে সেটা কিন্তু আমরা ফিউয়ার বা লেস থেকে উত্তর করব। আশা করি রুলটা আমাদের আগের ক্লাসে ছিল, একটু কষ্ট করে দেখে নিতে হবে, কারণ ওখানে রুলের ক্লাসটা একটু সাইজে বড় ছিল। অনেকেই হয়তো পুরো ক্লাসটা দেখবেন আমি জানি, কারণ মানুষ চায় অল্প একটু পয়রা বিশাল সফলতা অর্জন করতে। মনে রাখতে হবে ভাই, সফলতা অর্জনের কোনো শর্টকাট রাস্তা নাই। সো কেউ যদি শর্টকাটে সফল হতে চায় তাহলে নিশ্চিত থাকেন ভাই তার জন্য বিশাল একটা গর্ত অপেক্ষা করছে, ধপ্পাস করে পড়বে, জীবনের সফলতা লাভের যে স্বপ্ন পুরোটাই ধূলিসাৎ হয়ে যাবে। ফলে সফলতা লাভের জন্য আমরা যেন কেউ শর্টকাটের পিছে না ছুটি। 2 লাইন পরে আমরা যদি ভাবি যে আমরা ঢাবিয়ান, রাবিয়ান, চবিয়ান, জবিয়ান হয়ে যাব, ভাই এটা হবে না ভাই। আমাকে অবশ্যই শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে, যতটুকু সাধ্য আছে ততটুকু, আর ফলাফলের জন্য আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে। আশা করি আমাদের সাথে থাকবেন। চলে আসি এরপরে কোশ্চেন নাম্বার 13। দ্য পুলিশ হ্যাভ কালেক্টেড শূন্যস্থান ইনফরমেশন, যে শব্দটি আছে আমরা জানি এটি আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, তাই আমরা এইগুলোকে বাদ দিয়ে দিলাম। আনকাউন্টেবল নাউনের পূর্বে মেনি বসে না, তাই এটাকে বাদ দিয়ে দিলাম। এ লট অফ কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের পূর্বেই বসতে পারে, তাই সি নম্বরকে উত্তর করে ফেললাম। এই কোশ্চেনটা কিন্তু আমরা রুল শেখার সময় শিখেছিলাম যে উইল ফেস মানে মুখোমুখি হওয়া, তাহলে ভার্বের পরে জায়গাটা কার? অবজেক্টের। আর অবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। অপশনে একটাই মাত্র নাউন আছে, তাই সঠিক উত্তরটা বি নম্বর দেওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। ইবল যে শব্দটা দেখা যাচ্ছে এটা হলো অ্যাডজেক্টিভ, আর এলওয়াই থাকলে সেটা হয় হচ্ছে অ্যাডভার্ব সাধারণত, ফলে আলটিমেটলি এখানে নাউন দরকার ছিল, টিওয়াই ছাড়া রাস্তা ছিল না। চলে আসে পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে 15 নাম্বার। অলদো সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইজ ডেন্সলি পপুলেটেড ড্যাশ লিভ ইন দ্য নর্দার্ন পার্ট অফ দি স্টেট। প্রথমত অপশনগুলোর ভিতরে যেহেতু পিপল কথাটি আছে, আমি একটু আগেই বলেছিলাম এক বচনে সেটা হয় হচ্ছে পার্সন, আর এটাকে বহু বচন করলে সেটা হয় হচ্ছে পিপল। তার মানে এই পিপল শব্দটি বহু বচনে আছে, আর আমরা শিখেছি প্রশ্নে যেটা প্লুরাল দেওয়া থাকবে সেটাকে কাউন্টেবল ধরে আগাতে হবে, অর্থাৎ এরা হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল হলে মেনি পিপল এখানে হতে পারে, অনলি এ ফিউ পিপল হতে পারে, তার মানে এই দুটো হওয়ার সুযোগ আছে। সাম অফ দি পিপলও হতে পারে, তাই এটা হওয়ারও সুযোগ আছে, কিন্তু লিটিল পিপল হওয়ার কোনো সুযোগ নেই, তার কারণ আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটিল বসে, কাউন্টেবল নাউনের পূর্বে লিটিল বসে না। এখন প্রশ্ন হলো অনলি এ ফিউ পিপল দিব নাকি মেনি পিপল দিব নাকি সাম অফ দি পিপল দিব, ডিপেন্ড করবে আমাদের এই কোশ্চেনটাই কি চাইতেছে তার উপরে। সো যদি বলি মেনি পিপল তার মানে অনেক লোক, যদি বলে সাম অফ দি পিপল তার মানে অল্প কিছু লোক, আর যদি অনলি এ ফিউ বলি সামান্য কিছু লোক মানে খুবই কম, তার মানে সবচেয়ে কম, মাঝামাঝি, সবচেয়ে বেশি। তাহলে আমাকে জানতে হবে এই বাক্যটায় কতজন লোকের কথা বলছে। এখানে লক্ষ্য করি যদিও বলা আছে অলদো, তাহলে অলদো দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কি আছে? ঘনবসতি, তার মানে এখানটায় অনেক লোক বসবাস করে, ঘনবসতিপূর্ণ।
ডেন্সলি পপুলেটেড। দোয়ালদো বলতেছে তার দুই অংশ পরস্পর বিপরীত কথা বলে, তাহলে যেহেতু এখানে বলা হচ্ছে ঘনবসতি মানে প্রচুর লোক বসবাস করে, তাহলে এর বিপরীতটা হবে খুব কম লোক বসবাস করে, অর্থাৎ অনলি এ ফিউ পিপল লিভ ইন দ্য নর্দার্ন পার্ট অফ দি স্টেট। আশা করি বুঝতে পারছি দো অলদো এই ধরনের জিনিসগুলো যখন দুইটা ক্লজকে যুক্ত করে পরস্পর বিপরীত অর্থ হয়, এবং এই ধরনের কথাগুলো আমরা এইচএসসি লেভেলে সেন্টেন্স কমপ্লিটিং এর মধ্যে শিখে থাকি, দো অলদো কিভাবে আমাদের বাক্য গঠন করতে সহায়তা করে সেই ক্ষেত্রে। সো আশা করি আমরা বুঝতে পারলাম যে এখানে ছিল ঘনবসতিপূর্ণ ডেন্সলি পপুলেটেড অনেক জনগণ, তাই পরের অংশ হবে হচ্ছে অল্প অল্প জনগণ। তাহলে এখানে মেনি হবে না, কতিপয় হবে না, অল্প জনগণ ইংরেজি হচ্ছে এ ফিউ পিপল। 16 নম্বর কোশ্চেন লক্ষ্য করি, ক্যান বি গ্রোন অন অ্যারিড ল্যান্ড। অ্যারিড শব্দের অর্থ হচ্ছে শুষ্ক, নিষ্ফলা, ব্যারেন, অর্থাৎ যেখানে কোনো ফসল ফলে না এরকম একটা জমি। তো এরকম জমিতে ড্যাশ ক্যান বি গ্রোন। আমরা জানি অনলি দিলে সেখানে একটা এ দিতে হবে, পরে কি আছে দেখার প্রয়োজনই বোধ করলাম না। অনলি দিলে এ ফিউ দিতে হবে, পরে কি আছে লেখার প্রয়োজন বোধ করলাম না। এখন চলে আসি অনলি এ লিটিল, এইটুকু ঠিক আছে, অনলি এ ফিউ এইটুকু ঠিক আছে। তো আমরা জানি যে অনলি এ লিটিল বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে, আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, কিন্তু লক্ষ্য করি এখানে ক্রপকে বহু বচনে ক্রপস করে দিয়েছে, তার মানে এটাও হতে পারে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে অনলি এ লিটিল বসে ঠিক আছে, কিন্তু আনকাউন্টেবল নাউন তো সিঙ্গুলার ফর্মে থাকে, এটা তো প্লুরাল, তার মানে আলটিমেটলি এইটা এখানে হওয়ার কোনো সুযোগই নেই। তাহলে সঠিক উত্তর ডি ছাড়া আর কোনোটা হতে পারে না। চলে আসি পরে, ড্যাশ অফ দিস রুম উইল বি সোল্ড। এই রুমের কিছু একটা বিক্রয় হবে। এখানে প্রথমে যে শব্দগুলো দেখা যাচ্ছে প্রসেশন, এই প্রসেশন মানে হচ্ছে মিছিল, অর্থাৎ আমরা যে মিছিল করি সেটা ইংরেজি হচ্ছে প্রসেশন। ফলে এটা আনকাউন্টেবল নাউন, এটাকে বহুবচন করা যায় না। এখন এই রুমের কিছু একটা বিক্রি হবে, তাহলে এই রুমের মিছিল বিক্রি হবে, এটা কি হইতে পারে কোনোদিন? হইতে পারে না, তার মানে এই দুটো আসলে বাদ। এখন এখানে চলে আসি পজেশন এবং পজিশন। একটা রুমের কি বিক্রি হয়, একটা জায়গার কি বিক্রি হয়? বিক্রি হয় মালিকানা সত্ত্ব, তার অবস্থানটা বিক্রি হয় না, বিক্রি হয় মালিকানার শর্ত, মানে কাগজপত্র, ডিড ডকুমেন্ট, দলিল, এইটা খালি হাত বদল হয়, জায়গাটা বিক্রয় হয় না। যদি পজিশনটা বিক্রি হতো তাহলে মানুষ এসে ওই পজিশনটাকে উঠাই নিয়ে চলে যেত। তাহলে জমি বা জায়গা বা কোনো কক্ষের আমরা কিন্তু পজিশন বিক্রি করতে পারি না, আমরা খালি মালিকানাটা বিক্রি করি, এক মালিক থেকে আর একজন মালিকে দেয়, ওই জিনিসটা ওইখানেই পড়ে থাকে। আশা করে বুঝতেই পারছি এটা পজিশন হবে না, পজেশন হবে। তাহলে এই রুমের পজেশন বিক্রি হবে, এই রুমের মালিকানা সত্ত্ব বিক্রি হবে। চলে আসলাম পরবর্তী কোশ্চেন। পরবর্তী হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট সেন্টেন্স। লক্ষ্য করি দেয়ার দিয়ে যখন বাক্য শুরু হয় তখন ভার্বের পরে থাকে সাবজেক্ট। সো এখানে ভার্ব আছে, পরে হচ্ছে সাবজেক্ট হলে এটা। যেহেতু এখানে লেসন্স দেখা যাচ্ছে তাহলে এখানে ইজ হতে পারে না, যেহেতু এখানে লেসন্স দেখা যাচ্ছে তাহলে আর হতে পারে, এখানে লেসন দেখা যাচ্ছে তাহলে এখানে ইজ হতে পারতো, অর্থাৎ এইগুলো হলো না। তাহলে সঠিক উত্তর বি নম্বর ছাড়া আর কোনো রাস্তা নেই। এখানে বলে রাখি নো শব্দটার পরে নাউনটা সিঙ্গুলার প্লুরাল দুটাই হতে পারে, অর্থাৎ দুটোই সঠিক। ফলে এখান থেকে নো এর সাথে মিলায়ে কিছু বের করার সুযোগ ছিল না। এই কোশ্চেনটা মূলত নাউনের কোশ্চেন না, এটা মূলত হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোশ্চেন। সো এটা আসলে এখানে দেওয়া ঠিক হয় নাই, তারপরেও এখানে দিয়েছে, আমরা সলভ করে দিলাম। এটা নো এর কোশ্চেন না, নো শব্দটার পরে নাউনটা কাউন্টেবল হয়, আনকাউন্টেবল হয়, সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। সো এই হচ্ছে বিষয়টা। চলে আসি 19 নম্বরে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স এক্সপ্রেসেস এ রিলেশনশিপ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ দি টার্মস ইন দেয়ার পার্টস অফ স্পিচ। তার মানে পার্টস অফ স্পিচের উপর ভিত্তি করে এখানে প্রতিটা অপশনের যে জোড়া আছে এই জোড়ার ভিতরে কোন জোড়াটা ভিন্ন সেটা আমাকে বের করতে হবে। এখানে লক্ষ্য করি কনভিন্স মানে কাউকে কোনো কিছু বোঝানো, এটা একটা ভার্ব। কনভিন্সিং এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারপরে চলে আসি ভ্যারি মানে ভিন্ন হওয়া, এটার একটা ভার্ব। ভ্যারিয়াস এটা একটা অ্যাডজেক্টিভ। চলে আসি এখানে ফেম এটা একটা নাউন। ফেমাস এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। চলে আসি পারসুয়েট এটা হচ্ছে ভার্ব। পারসুয়েসিভ এটা একটা অ্যাডজেক্টিভ। তারপরে ইকোনোমাইজ এটা হলো ভার্ব। ইকোনমিক এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন আমরা যদি দেখি সবগুলো অপশনে ভার্ব অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যাডজেক্টিভ, প্রতিটা জোড়া এইভাবে তৈরি হয়েছে, শুধু একটা জোড়া নাউন অ্যাডজেক্টিভ হয়েছে। আর কোশ্চেনে বলছে কোন জোড়াটা আসলে ভিন্ন রিলেশনশিপ প্রকাশ করে সেই জোড়াটা খুঁজতে হবে। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে এই জোড়াটা, তার কারণে এই জোড়ায় নাউন অ্যাডজেক্টিভ রিলেশন, বাকিগুলাই ভার্ব অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যাডজেক্টিভ। আশা করি এই কোশ্চেনে যাদের সমস্যা ছিল তারা একেবারেই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। চলে আসি পরবর্তী কোশ্চেন নাম্বার হচ্ছে
20 আই হ্যাড এ এনজয়েবল টাইম, এখানে যে ওয়ার্ডগুলো লেখা আছে কোন ওয়ার্ডটাই ভুল আছে সেটা বের করতে হবে। সো এখানে এনজয়েবল শব্দটা ই দিয়ে, তাহলে শুরুতে আসলে এ হওয়ার কথা না, এটা এন হওয়ার কথা, এই জন্য আমাদের এটাই উত্তর। যেহেতু এখানে এ দেওয়া আছে, যেটা ভুল সেটা আমাকে খুঁজতে বলছে, এ ভুল নাকি অ্যাট ভুল নাকি হচ্ছে টাইম ভুল নাকি হচ্ছে লাস্ট ভুল, কোনটা ভুল? আসলে এ ভুল, কারণ এনজয় শব্দের আগে এ বসে না, এন বসে। এবার এখানে চলে আসি, চার্লসের বন্ধু ভালোবাসে বার্নসের কবিতা। লাইনটা পড়লে আমরা মোটামুটি আইডিয়া করতে পারবো, চার্লসের বন্ধু ভালোবাসে বার্নসের কবিতা। সো যেহেতু ভালোবাসে, লক্ষ্য করি চার্লসের বন্ধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সবগুলো অপশনে সিঙ্গুলার নাম্বারই আছে, তাহলে আমাদের লাভস হবে প্রথম কথা। এখানে এস বা ইএস হওয়ার সুযোগ নেই, লাভস হবে। তার মানে আমরা প্রথমত সি নম্বর অপশনকে বাদ দিলাম, কারণ ভালোবাসা লাভের সাথে এস বা ইএস যুক্ত হলে অ্যাপোস্ট্রফি হয় না, তাহলে চার্লসের বন্ধু ভালোবাসে। সো এই যে চার্লসের বন্ধু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বা ইএস হবে, ওইখানে তো অ্যাপোস্ট্রফি হয় না, এটা আমরা সবাই জানি, তাহলে এই অপশনটাকে প্রথমে বাদ দিয়ে দিলাম। এবার চলে আসি চার্লসের বন্ধু, চার্লসের বন্ধু, তাহলে আমাকে অবশ্যই একটা অ্যাপোস্ট্রফি, মানে এস এর আগে অ্যাপোস্ট্রফি বা এস এর পরে অ্যাপোস্ট্রফি, একটা কিছু দিতে হবে। সো যখন আমরা নাউনকে কি করি, নাউনকে পসেসিভ করি, তখন নাউনের ক্ষেত্রে একটা অ্যাপোস্ট্রফি এস দেই। কিন্তু যদি কোনো নাউনের শেষে একটা এস থাকে, যেমন আমাদের এখানে মানুষটার নাম হচ্ছে চার্লস, মানুষের নামই হলো চার্লস, তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারি, শেষে একটা অ্যাপোস্ট্রফি দিতে পারি, অথবা অ্যাপোস্ট্রফির পরে একটা এসও দিতে পারি, দুইটাই সঠিক, কিন্তু আমাকে অ্যাপোস্ট্রফি দিতে হবে। এইখানে কোনো অ্যাপোস্ট্রফির অস্তিত্ব নাই, তাহলে এটা বাদ। সো এইখানে অ্যাপোস্ট্রফি আছে, তার মানে এটা হতে পারে, এটাকে রেখে দিই। তাহলে চার্লসের ফ্রেন্ড ভালোবাসে বার্নসেস পোয়েমস, বার্নের কবিতা ভালোবাসে। এখন চার্লসের ফ্রেন্ড ভালোবাসে বার্নসের কবিতা, যেহেতু এখানে বার্নসের কবিতা, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, আবার অ্যাপোস্ট্রফি দিতে হবে। এখানে কোনো অ্যাপোস্ট্রফি নেই, তাহলে এইটাও বাদ পড়ে গেল। তাহলে সঠিক উত্তর ডি নম্বর ছাড়া আর কোনোটা হয় না। চার্লসের বন্ধু ভালোবাসে বার্নসেস পোয়েম, বার্নসের কবিতাগুলো, সঠিক উত্তর হলো ডি নাম্বার। সো এটা হচ্ছে আমরা নাউনকে কিভাবে পজিটিভ বানাই তার উপরে এই ধরনের কোশ্চেনটি হয়ে থাকে। চলে আসি পরবর্তীতে, আমাদের পরবর্তী হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন শেষ করে ফেললাম, অন্যান্য ভার্সিটির কি কোশ্চেনগুলো আছে আমরা সেগুলো এখন সলভ করা শুরু করব। চলে আসি আমাদের প্রথম কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, নিচের কোনটি সঠিক? অপশনে ফার্নিচার দেখে আগে ঘোষণা করলাম এটা প্লুরাল করা যায় না, আনকাউন্টেবল নাউন, এটাকে দেখে ঘোষণা করলাম প্লুরাল করা যায় না, আনকাউন্টেবল নাউন। এবার চলে আসে এখানে, আই নিড টু বাই সাম, কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের পূর্বেই বসে, তাহলে আই নিড টু বাই সাম ফার্নিচার হতে পারে, তাহলে সঠিক উত্তরটা হলো বি নাম্বার। কিভাবে হলো? সাম কিন্তু কাউন্টেবল নাউনের আগে বসলে কাউন্টেবল নাউনটা প্লুরাল হয়, আনকাউন্টেবল নাউনের আগে বসলে আনকাউন্টেবলকে প্লুরাল করা যায় না, তাই সিঙ্গুলার হয়। আমি কিন্তু বলেছিলাম সাম বুকস হয় অথবা সাম ওয়াটার হয়। সো এখানে সাম ফার্নিচার এটা সঠিক এক্সপ্রেশন। ওকে, 2 নম্বরে চলে আসি, চুজ দি কারেক্ট অপশন। অল দি ফার্নিচার, আমি বলছিলাম অলের পরে অফের প্রয়োজন হয় না, সরাসরি দি চলে আসতে পারে, সো এখানে কোনো সমস্যা নেই, অল দি ফার্নিচার ঠিক আছে। এবার ফার্নিচার রেখে দেখলাম ফার্নিচার তো আনকাউন্টেবল নাউন, তাহলে ফার্নিচারস হবে না, তাহলে অল দি ফার্নিচার এটা হতে পারে, কিন্তু অল দি ফার্নিচারস হতে পারে না, অল দি ফার্নিচারস হতে পারে না। এবার চলে আসে অল দি ফার্নিচার হতে পারে। এখন অল দি ফার্নিচার যখন বললাম এটা সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। এখানেও লক্ষ্য করি, এটা তো এগুলো তো আগেই বাদ চলে গেছে, অল দি ফার্নিচার ভার্বটা হলো প্লুরাল, তাহলে সঠিক উত্তরটা এটা হবে না, কারণ অল দি ফার্নিচার এটা সিঙ্গুলার, ভার্বটা হবে হ্যাজ বিন, কারণ হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, তাহলে সঠিক উত্তর কত নাম্বার হলো? এ নাম্বারটা হয়ে গেল। আশা করি কোনো কোশ্চেন বুঝতে সমস্যা হচ্ছে না। আমার ভিডিওগুলো দেখার পরেও যদি কারোর কোনো কোশ্চেন বুঝতে সমস্যা হয় দয়া করে আমাকে অবশ্যই জানাবেন। পরবর্তী কোশ্চেন নাম্বার হলো 3, দেয়ার হ্যাজ বিন এ শার্প রাইজ ইন দা, এই আন্ডারলাইন করা ওয়ার্ডটা কি? আর্টিকেল আর এই যে প্রিপজিশন, এই পাশে আর্টিকেল এই পাশে প্রিপজিশন, কয়টা ওয়ার্ড? 2টা, তাহলে শেষেরটা কি হবে? নাউন, তার আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ। তার মানে এখানে রাইজ শব্দটা হবে একটা নাউন। আইডেন্টিফাই দি ইনকারেক্ট পার্ট, এই যে কোশ্চেনটা দেখা যাচ্ছে এই কোশ্চেনের ক্ষেত্রে আসলে বেশিরভাগ ক্ষেত্রে এই কথাটা বলা থাকে না, কারণ এই কোশ্চেনের চেহারা বলে দেয় যে কি চাইতেছে। এই ধরনের কোশ্চেনকে আমরা বলি পিন পয়েন্ট ইরর, তার মানে এই অংশ এই অংশ এই অংশ এই অংশ। পরীক্ষার প্রশ্নে কিন্তু এরকম সাদা আর হলুদ মিশায় লেখা থাকবে না, সব এক কালারে কালো কালারে লেখা থাকবে। বাট আমাকে মাথায় রাখতে হবে এই যে নিচে যখন ABCD দেওয়া আছে, এই আন্ডারলাইন এই যে অংশটুকু আন্ডারলাইন অংশটুকু, এই অংশটুকুর মধ্যে ভুল আছে কিনা খুঁজতে হবে, কোনটার মধ্যে ভুল আছে আমরা সেই ভুলটাকে আমাদের উত্তর হিসাবে নিব আর কি, মানে আমরা সঠিক উত্তর খুঁজবো না, কোন অংশটা ভুল সেটা খুঁজবো। লক্ষ্য করি এইখানে এসে আমরা দেখতে পেলাম শুধু 1000 আছে,
তো আমরা শিখছিলাম থাউজেন্ড যদি একা থাকে, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, এদের আগে সংখ্যা নাই, শুধু 100 আছে, তখন আমাকে লিখতে হয় হান্ড্রেডস অফ, থাউজেন্ডস অফ। আর যদি এদের আগে সংখ্যা থাকে 100, 100, 200, 200, নট 200s। আমরা কিন্তু এটা আগের ভিডিওতে দেখেছি, আমরা এই রুলটা শিখিয়েছি। যদি কারোর এখনো সমস্যা থাকে আগের ভিডিওটা দয়া করে দেখে আসেন। ফলে এইখানটায় 1000 অফ আছে, এখানে আসলে হওয়ার কথা ছিল থাউজেন্ডস অফ। এই জন্য আমরা বললাম এইটাই কিন্তু আমাদের উত্তর, যেটা ভুল সেটা আমাদের উত্তর, এটা হবে থাউজেন্ডস অফ ইয়ার্স। পরবর্তী কোশ্চেনে চলে আসি, কোশ্চেন নাম্বার 5, উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। স্ট্রেংথ কোন ধরনের নাউন? বোঝাই যাচ্ছে স্ট্রেংথ হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এটাকে আমরা চোখে দেখি না, কানে শুনি না, জিহ্বা দিয়ে স্বাদ নেই না। আমি বলছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন মানে ইন্দ্রিয় দিয়ে গ্রাহ্য করা যায় না, চোখে দেখি না, কানে দেখি না, কানে শুনি না, জিহ্বা দিয়ে স্বাদ দিতে পারি না, নাক দিয়ে ঘ্রাণ নিতে পারি না, এই ধরনের জিনিসকে। এবং এই যে আমাদের ত্বকে দিয়ে স্পর্শ করি ফ্যানের বাতাস, এটাও স্পর্শ করতে পারি না, এই ধরনের অনুভূতি থাকে না, আমাদের ইন্দ্রিয় দিয়ে গ্রাহ্য করা যায় না, সেটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। সো বি কেয়ারফুল, ইন্দ্রিয় দিয়ে গ্রাহ্য করা যায় না সেটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, শূন্যস্থান অফ হোয়াট হি সেড ওয়াজ ভেরি সেন্সিবল, অর্থাৎ যা সে বলেছিল তা ছিল হচ্ছে কি খুবই সেন্সিবল, মানে যার অর্থপূর্ণ, মিনিং মেক করে এরকম কিছু একটা। সো খুবই সেন্সিবল ছিল যা সে বলেছিল। এখন যা সে বলেছিল এটাকে গোনা যায়? যা সে বলেছিল সেটা গোনা যায় না, তার মানে আলটিমেটলি এটা একটা আনকাউন্টেবল নাউন। তাহলে হোয়াট হি সেড, যা সে বলেছিল তার অনেকটাই ছিল খুবই সেন্সিবল, খুবই সেন্সিবল, খুবই অর্থপূর্ণ, আমাকে অর্থ দিতে পারে এরকম একটা বিষয়। ফলে আমি বলতে পারি এখানে আসলে আনকাউন্টেবল একটা সেন্স দিচ্ছে, কারণ যা সে বলেছিল তার অনেকটাই ছিল সেন্সিবল। তাহলে কথা বলেছিল, এটাকে গোনা যায় না, তাহলে এটা কাউন্টেবল হওয়ার কোনো সুযোগ নেই। ফলে আমরা উত্তর করব হচ্ছে মাচ। মাচ অফ হোয়াট হি সেড, সে যা বলেছিল তার অনেকটাই ওয়াজ সেন্সিবল। এভরি কেন হলো না? এভরিও বসে কিন্তু কাউন্টেবল নাউনের সিঙ্গুলার ফর্মের আগে, তার কারণ এভরি শব্দের মধ্যে একটা সংখ্যা আছে। এভরি শব্দের বাংলা হচ্ছে প্রত্যেক, আর প্রত্যেক মানে হচ্ছে হলো প্রতি যোগ এক, অর্থাৎ প্রত্যেক শব্দের মধ্যে একটা কি আছে? সংখ্যা আছে। ফলে এভরি শব্দের মধ্যে যেহেতু সংখ্যা আছে, এভরি বসে শুধুমাত্র কাউন্টেবল নাউনের সিঙ্গুলার ফর্মের আগে। চলে আসি পরবর্তী কোশ্চেন নাম্বার হচ্ছে 7, হুইচ এক্সপ্রেশন ইজ কারেক্ট, কোনটি সঠিক? এই যে ক্যাটেল যে শব্দটি আছে, ক্যাটেল কিন্তু এমনি প্লুরাল, এটাকে আর প্লুরাল করা যায় না। সো ক্যাটেলস হওয়ার সুযোগ নেই। আর ক্যাটেল মানে গবাদি পশু, এটা আবার একটা হয় না, বরং এটা আমরা বলতে পারি হচ্ছে হার্ড হয়। হার্ড শব্দের অর্থ হচ্ছে তৃণভোজী পশুর পাল, আর ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু। তাহলে গবাদি পশু যেহেতু তৃণভোজী হয়, তাহলে আমরা এখানে 10 হার্ড অফ ক্যাটেল বলতে পারি। কিন্তু 10 যেহেতু বহু বচন, তাই এখানে হার্ড রাখা যাবে না, আমাকে বলতে হবে 10 হার্ডস। হার্ড মানে হচ্ছে পাল, অফ ক্যাটেল, গবাদি পশুর 10টা পাল, অর্থাৎ এটা একটা কালেকটিভ নাউন। আশা করি আমরা উত্তরটা বুঝতে পারছি। এই ক্যাটেলস হয় না, কারণ ক্যাটেল নিজেই প্লুরাল, এটাকে বহুবচন করা যায় না। 8 নম্বর দেখি, দেয়ার হ্যাজ বিন এ ব্রেক থ্রু। এ ব্রেক থ্রু, এ পাশে আর্টিকেল, এ পাশে ইন, তার মানে মাঝখানে ব্রেক থ্রু শব্দটা কি হবে বোঝাই যাচ্ছে এটা একটা নাউন, কারণ এ পাশে আর্টিকেল পেলাম, এ পাশে প্রিপোজিশন পেলাম, আমাদের সীমানা বন্ধ হয়ে গেছে, মাঝখানে একটাই ওয়ার্ড, সেটা অবশ্যই নাউন হবে। দ্য নিউজ পেপার রিপোর্টস ইনফর্ম দ্যাট ওমেন ড্রাইভার্স হ্যাভ শূন্যস্থান অ্যাক্সিডেন্টস। আমি বলেছিলাম প্রশ্নে যাহা প্লুরাল তাহা অবশ্যই কাউন্টেবল হবে। তাহলে অ্যাক্সিডেন্টস যেহেতু লেখা আছে, আমরা জানি শব্দটা অ্যাক্সিডেন্ট, সেখান থেকে অ্যাক্সিডেন্টস হয়েছে, তার মানে এটা প্লুরাল হয়েছে, তার মানে এটা একটা কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হলে লেস অথবা লিস্ট বসবে না, কারণ লিটিল যে শব্দটা আছে, এই লিটিল শব্দের কম্পারেটিভ ডিগ্রি হলো লেস, আর সুপারলেটিভ হলো লিস্ট, তার মানে সঠিক উত্তর এটা হবে না। অন্যদিকে লোয়ার যে শব্দটা আছে, লোয়ার বলতে উঁচু নিচু, মানে উঁচু হলে নিচু নিচু হওয়া, লোয়ার বোঝায়, লো মানে নিচু হওয়া, এই আকার আকৃতি। কিন্তু এখানে বলছে অ্যাক্সিডেন্টের সংখ্যা কম, তাহলে এখানে লোয়ার হওয়ার আসলে সুযোগ নেই, তাহলে আমরা এখানে উত্তর করব হচ্ছে ফিওয়ার। তাহলে অ্যাক্সিডেন্ট যেহেতু কাউন্টেবল নাউন, তাই আমরা এখানে ফিওয়ার উত্তর করলাম। চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 10, দি নাউন অফ ইউনিভার্সাল। ইউনিভার্সাল শব্দ নাউন হবে ইউনিভার্সালিটি, আর যদি হয় ইউনিভার্স, ইউনিভার্স, ইউনিভার্স যদি হয় তাহলে হবে ইউনিভার্সিটি। ইউনিভার্সের নাউন ফর্ম হলো ইউনিভার্সিটি, ইউনিভার্সাল এটার নাউন ফর্ম হচ্ছে ইউনিভার্সালিটি। সো এটা কিন্তু একটু কনফিউজিং, অনেকে ইউনিভার্স থেকে ইউনিভার্সিটি বলে ফেলবে, ইউনিভার্স থেকে ইউনিভার্সিটি, কিন্তু ইউনিভার্সাল থেকে ইউনিভার্সালিটি। চলে আসি এরপরে পোয়েট্রি। আমি কিন্তু রুল শেখানোর সময় বলেছিলাম পোয়েম হলো কাউন্টেবল নাউন আর পোয়েট্রি হলো আনকাউন্টেবল নাউন, তাহলে এটা একটা আনকাউন্টেবল নাউন। উই অলওয়েজ হ্যাভ এ ড্যাশ টুগেদার ইন দ্য ইভিনিং। সন্ধ্যায় আমাদের সবসময় একটা ড্যাশ আছে, কি আছে? এখানে মিট হতে এটা একটা ভার্ব,
তারপরে হচ্ছে হলো এই মিট মানে হচ্ছে হলো মানে মাংস, মাংসটা আনকাউন্টেবল নাউন মাংস। তারপরে মিন হচ্ছে একটা ভার্ব, মিন মানে হচ্ছে কোনো কিছুর অর্থ হওয়া। আমাদের দরকার হচ্ছে একটা নাউন, সো এখানে আমরা দিব হচ্ছে মিল হচ্ছে নাউন। এখানে মিট দিলাম না, তার কারণ আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন কখনোই বসে না, কিন্তু মিল হচ্ছে খাবার, এইটা গোনা যেতে পারে, একটা মিল, দুইটা মিল। আমরা যারা মেসে থাকি, হোস্টেলে থেকে, তারা কিন্তু মিল কাউন্ট করি। সো আশা করি বুঝতেই পারছি এটাকে গণনা করা যায়। চলে আসি কোশ্চেন নাম্বার 13-তে। 13 নম্বর কোশ্চেন হচ্ছে আই ডিসাইডেড নট টু টেক দ্য কোর্স বিকজ ড্যাশ টু ইজি। বিকজ যেহেতু একটি কনজাংশন, তো এখানে কনজাংশন হওয়ার ফলে আমাদের কিন্তু এখন লাগবে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, টু ইজি। এখন ফাইনাইট ভার্ব যদি খুঁজতে যাই, তাহলে আমাকে এটাকেই নিতে হবে। এই যে ইট এরপরে অ্যাপোস্ট্রফি দেওয়া মানে হচ্ছে এটা হচ্ছে ইট ইজ, অথবা পাস্ট টেন্স হলে ইট ওয়াজ, অর্থাৎ এখানে অ্যাপোস্ট্রফির ভিতরে এরকম একটা ভার্ব আছে। আমাদের দরকার ভার্ব, তাই আমরা সঠিক উত্তর কি দিলাম? সঠিক উত্তর দিলাম হচ্ছে ইট অ্যাপোস্ট্রফি এস। 14 নম্বর দেখি, নো আর্টিকেল ইজ ইউজ। কোনো আর্টিকেল ব্যবহার করা যায় না। আমরা জানি ম্যাটেরিয়াল নাউন যেটা, সেটা কিন্তু হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন। আমি বলছিলাম ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট এই দুটো হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেহেতু এরা আনকাউন্টেবল নাউন, আমরা জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন কখনোই বসে না, এমনকি দিও বসে না। অনেক সময় স্ট্রাকচারের ধাক্কায় পড়ে দি আসে, বাট নর্মালি দিও কিন্তু বসে না। এই জন্য অনেক সময় বলি যে আসলে কোনো আর্টিকেলই বসে না। এই জন্য উত্তরটা হবে ম্যাটেরিয়াল নাউন। ক্যাটেল ইজ এ ড্যাশ নাউন। ক্যাটেল কি নাউন? ক্যাটেল মানে গবাদি পশু। গবাদি পশু কিন্তু একটাতে হয় না, গরু, ছাগল, হাঁস, মুরগি সবকিছু মিলে গবাদি পশু। ফলে এটা হবে একটা কালেকটিভ নাউন, এবং এই ক্যাটেল শব্দটি হচ্ছে একটা প্লুরাল কালেকটিভ নাউন, বহু বচন হিসেবে বসে, মনে রাখতে হবে। চলে আসি 16 নম্বর কোশ্চেন, নয়েজ পলিউশন ক্যান বি কন্ট্রোল ইন এ নাম্বার অফ। এ নাম্বার অফ আমি কি বলছিলাম? আমি শিখাইছিলাম ফিউ, মেনি, সেভারেল এবং এ নাম্বার অফ, অথবা বি নাম্বার অফ, যাই বলি না কেন, এ বা দি যাই দেই, নাম্বার অফ এরপরে কাউন্টেবল নাউনটা অবশ্যই কি হয়? প্লুরাল হয়। তাহলে এ নাম্বার অফ নাউনটা কি হবে? কাউন্টেবল এবং প্লুরাল। তাহলে এইখানটায় ওয়ে তো হবে না ভাই, এইখানটায় ওয়েজ হবে, অর্থাৎ যেটা ভুল সেটা আমাদের উত্তর, ইন এ নাম্বার অফ ওয়েজ। অর্থাৎ আমাকে অবশ্যই নাউনটা কি দিতে হবে? প্লুরাল দিতে হবে, কারণ ফিউ বলি, মেনি বলি, সেভারেল বলি, অথবা এ নাম্বার অফ বলি, অথবা দি নাম্বার অফ বলি, এরপরে কাউন্টেবল নাউনটাকে কিন্তু অবশ্যই কিসে থাকতে হয়? প্লুরালে থাকতে হয়। 17 নম্বর কোশ্চেন দেখি, হি গেভ মি সাম গুড। এখানে যে অ্যাডভাইস শব্দটা দেখা যাচ্ছে এটা আনকাউন্টেবল নাউন, কিন্তু এখানে যে শব্দটা দেখা যাচ্ছে এস দিয়ে, এটা কিন্তু ভার্ব। আমাদের দরকার নাউন, কারণ অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন বসে। সো ভার্বগুলো বাদ দিলাম, আর অ্যাডভাইস একটি আনকাউন্টেবল নাউন, তাই এটাকে প্লুরাল করা যায় না, আমরা এটাকেও বাদ দিলাম। তাহলে সঠিক উত্তর কত নম্বর থাকলো? এ নাম্বারটা। অর্থাৎ আমরা এই কোশ্চেনের জন্য সঠিক উত্তর এ নাম্বার করে ফেললাম। চলে আসি কোশ্চেন নাম্বার 18, হোয়াট ইজ দ্য নাউন অফ দি ওয়ার্ড ওয়েস্ট। এই কথা আমি বলছিলাম যে ওয়েস্ট শব্দের নাউন ফর্মটা কি হবে। আসলে ওয়েস্ট শব্দের নাউন ফর্ম দুইটাই হয়, ওয়েস্টও হয়, ওয়েস্টেজও হয়, দুটাই হয়। কিন্তু আমাদের টেক্সট বই ভিত্তিক প্রশ্ন, সেখানে বলা ছিল যে নিচের ওয়ার্ডগুলির মধ্যে যারা আছে তারা সবাই ভার্ব এবং নাউন দুটাই হতে পারে, এবং তার তালিকায় প্রথম একটা বা 2 নম্বরটা, 1 বা 2 নম্বরটার মধ্যে ছিল হচ্ছে এই ওয়েস্ট শব্দটা। সো আমি যখন ফার্স্ট পেপার বই পড়াবো তখন এই বিষয়গুলো দেখাবো যে ফার্স্ট পেপার বই থেকে কিভাবে পড়তে হয়। আমরা রিসেন্ট অনেকগুলো টার্মিনোলজি দেখেছি আর কি, যেটা লিটারারি টার্ম বলে আর কি, অক্সিমরন, মেটাফোর, অথবা সিমিলি, অথবা হচ্ছে হাইপারবোল, অথবা পার্সোনিফিকেশন, এই ধরনের বিষয়গুলো। সো এইগুলো নিয়ে আলাদা একটা ক্লাস নিব, তখন দেখা যাবে যে এই বিষয়গুলো একেবারে স্পষ্ট হয়ে যাবে যে আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা। তখন আমরা দেখবো যে আমাদের টেক্সট বইতে কিভাবে প্রশ্নগুলো আসে, কোথা থেকে আসে, টেক্সট বই হাতে কলমে ধরে ধরে দেখাবো। সো এখন চলে আসি এইখানটায়, যেহেতু টেক্সট বই থেকে নেওয়া, ফলে আমরা এখানে আপাতত উত্তরটা ওয়েস্টকে করতেছি, বাট মনে রাখতে হবে ওয়েস্টের নাউন ফর্ম কিন্তু ওয়েস্টেজও হইতে পারে, বাট আমাদের উত্তর এখানে এটা। দ্য অ্যাম্ফিবিয়াস আর অফ ফিউ ইকোনমিক ইম্পর্টেন্স। ইকোনমিক ইম্পর্টেন্স মানে হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, এইটা তো গণনা করা যায় না, তাহলে কি এখানে ফিউ হবে? হবে না, এইটাই ভুল আছে আর কি। আর অফ লিটল ইকোনমিক ইম্পর্টেন্স হবে, যেটা ভুল সেটা আমাদের উত্তর। একটু বলে রাখি, এখানে হয়তোবা পিন পয়েন্ট ইরোর আকারে এসেছিল, এমন হতে পারে আমাদের পরীক্ষায় এটাকে 4টা অপশন বানাই দিল, শুধু ফিউ, এ ফিউ, দি ফিউ, লিটল, এরকম হতে পারে। ফলে মনে রাখতে হবে উত্তরটা কি হবে। আমি বলতেছি উত্তর বি, সাথে বলে দিচ্ছি আসলে কি হলে এটা সঠিক হতো। এটা কিন্তু হবে লিটল, অর্থাৎ আর অফ লিটল ইকোনমিক ইম্পর্টেন্স। চলে আসি এরপরে, দ্য প্লুরাল ফর্ম অফ শিপ ইজ শূন্যস্থান। শিপের প্লুরাল ফর্ম কি? আমরা জানি কিছু নাউন আছে যারা এক বচন এবং বহু বচনে একই রকমের দেখতে, শিপ তাদের মধ্যে একটা, তার মানে শিপ এক বচনও যেমন, বহু বচনও তেমন। পরবর্তী কোশ্চেনে চলে আসতে চাই, ফাইন্ড আউট দি কারেক্ট সেন্টেন্স
দ্য সিনারি অফ রাঙামাটি, দ্য সিনারিজ অফ রাঙামাটি, সিনারি মানে দৃশ্য, রাঙামাটির দৃশ্য, এই দৃশ্য কি গোনা যায়? যায় না। তাহলে সিনারিজ, সিনারিজ হবে না, অর্থাৎ এই দুটা বাদ। এখন চলে এসে দা সিনারি হলো, অফ রাঙামাটি হলো, আর হবে না ইজ হবে। যেহেতু সাবজেক্ট হলো সিনারি, আনকাউন্টেবল নাউন, তাই সে সিঙ্গুলার, তাহলে ভার্ব তো ভাই আর হবে না। তাহলে সঠিক উত্তর হবে দ্য সিনারি অফ রাঙামাটি ইজ বিউটিফুল। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। নিচের কোন ওয়ার্ডটা এক বচন এবং বহু বচন দুইটাতেই ব্যবহৃত হতে পারে? ওয়ার্ডটা হলো ফিশ। আমরা যদি ফিশকে বহু বচন করি, ওয়ান ফিশ, টু হলেও কিন্তু ফিশই হবে, অর্থাৎ একটা মাছে হলো ওয়ান ফিশ, দুইটা মাছ হলো টু ফিশ। এখন কথা হলো ফিশেস কি হয় না? হ্যাঁ, ফিশেস হওয়ারও একটা জায়গা আছে, সেটা নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয় না। যদি কখনো কোনো কোশ্চেনে কেউ আটকে যায়, তখন আমি জানাবো যে ফিশেস কোথায় হয়। বাট নর্মালি আমরা যে এক্সাম্পলগুলো দেখি, সেখানে এক বচনও ফিশ হয়, বহু বচনও ফিশ হয়। যেমন এক বচনে ডিয়ার হয়, বহু বচনেও কিন্তু ডিয়ার হয়। চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23। আমার বন্ধু নেই বললেই চলে। আমি যখন রুল শিখিয়েছিলাম তখনই কিন্তু এই ধরনের কথাগুলো বলেছি। আমি বারবার বলতেছি, আমি রুল শিখাই সেইভাবে কোশ্চেনে সলভ করতে রুলটা লাগে যেইভাবে, যাতে আমার রুল পড়ার মধ্য দিয়েই স্টুডেন্টরা কোশ্চেনগুলো সলভ করার ভিতরে ঢুকে পড়ে অটোমেটিক। সো এটা হচ্ছে এতদিনের অভিজ্ঞতার ফলে। আমি আবারও বলি, 2005 সাল থেকে আমি পড়াইতেছি এই অ্যাডমিশন লাইনে এবং ইংলিশের সাথে সাথে জড়িত। এর মাঝখানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। সো এটা দীর্ঘ একটা এক্সপিরিয়েন্সের বিষয়। সো এই জায়গা থেকে আমি কিন্তু ভাবি যে একটা স্টুডেন্ট কোশ্চেনগুলো কিভাবে বললে বুঝবে, আবার এভাবেই ভাবি রুলগুলো কিভাবে বললে স্টুডেন্ট তার কোশ্চেন সলিউশনের সময় রুলগুলোকে অ্যাপ্লাই করতে পারবে। আই থিঙ্ক এই ক্লাসগুলো সবার ভালো লাগে। ক্লাস ভালো লাগলে কমেন্টে জানাতে হবে, শুধু লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখে গেলে চলবে না ভাই। অবশ্যই কমেন্টে জানাতে হবে ভাই ক্লাসটা ভালো লেগেছে, বুঝতে পেরেছি। কমপক্ষে একটু থ্যাংক ইউ জানালে তো জানানো দরকার ভাই। এই যে গ্রুপে এতগুলো মেম্বার, কেউ কিন্তু থ্যাংক ইউটাও পর্যন্ত বলেন না, ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এই করছেন। দুই একজন মানে যেটা বোঝায় আর কি সেটাই, কিন্তু ভিডিও দেখে কিন্তু অনেক মানুষ, প্রায় সবাই ভিডিও দেখে, বাট থ্যাংক ইউ দেয় না কেউ। দুঃখিত ভাই, এটা আমি খুবই কষ্ট পাই বিষয়গুলো দিয়ে। আমি আপনাদেরকে হেল্প করতে চেয়েছি, বাট আপনারা সেখান থেকে একটা ধন্যবাদ পর্যন্ত দেন না, এটা হলো বাস্তবতা। ওকে, চলে আসি এরপরে। তাহলে এখানে আমরা জানি যে নেই বললেই চলে, এটা ইংরেজি হচ্ছে শুধু ফিউ। নেই বললেই চলে, কাউন্টেবল হলে শুধু ফিউ, আনকাউন্টেবল হলে শুধু লিটল। তাহলে হবে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। উত্তর হবে সি নাম্বারটা। হুইচ অফ দ্য ফলোইং ইজ অলওয়েজ সিঙ্গুলার? নিচের কোনটা সবসময় সিঙ্গুলার? ম্যানার, এটা বহুবচন ম্যানার্স হয়। ফুট থেকে বহুবচন ফিট হয়। হ্যান্ডফুল থেকে বহুবচন হ্যান্ডফুলসও হয়। তার মানে এগুলো একটাও না। তাহলে সঠিক উত্তর কত নম্বর? সিনারি। সিনারি যেহেতু আনকাউন্টেবল নাউন, সুতরাং এর কোনো প্লুরাল নাই, এটা শুধুমাত্র সিঙ্গুলার ফর্মেই থাকে। চুজ দি কারেক্ট অপশন। হি উইয়ার্স এ কালার্ড গ্লাস। এখন গ্লাস মানে কি? গ্লাস মানে হচ্ছে কাঁচ। তাহলে সে একটা রঙিন কাঁচ পরে। সো কাঁচ পরে না, আসলে সে পরে রঙিন চশমা। তো চশমা না বলে তখন আমি কাঁচ বলতেছি, আসলে এটা রঙিন কাঁচ পরিধান করে, সে চশমা হয় নাই। তাহলে এখানে এ দেওয়া যাবে না। দে বট 3 গ্লাসেস। 3 দিলে গ্লাসেস হলে ভাবতে পারতাম, তাও তো নাই। দ্য হাউস ইজ মেড অফ গ্লাস। হ্যাঁ, বিল্ডিংটা কাঁচের তৈরি, এটা হতে পারে, কারণ কাঁচ হচ্ছে আনকাউন্টেবল নাউন, সে সিঙ্গুলার ফর্মে থাকতে পারে। এখানে দেখো সে কিনেছে 3টা কাঁচ। কাঁচ 3টা কেনে কেমনে ভাই? 3 পিস কাঁচ কিনতে পারে, কাঁচ তো একটা আনকাউন্টেবল নাউন, সো এখানে 3 হতে পারে না। আবার দেখি মেড অফ গ্লাসেস, এই যে উইন্ডোটা কাঁচের তৈরি, কাঁচ হলো উপাদান, এটা আনকাউন্টেবল নাউন। আমি বলছিলাম গ্লাস মানে যদি কাঁচ হয় তাহলে সেটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। গ্লাস মানে পানি খাওয়ার গ্লাস হলে শুধুমাত্র তখনই হবে সেটা কি? কাউন্টেবল নাউন। তাহলে এখানেও সেটা না, এ হবে না, এটা আনকাউন্টেবল। এটাও আনকাউন্টেবল, সংখ্যা হবে না। এটাও আনকাউন্টেবল, বহুবচন হবে না। তাহলে সঠিক উত্তর বি নম্বর ছাড়া আমাদের হাতে আর রাস্তা নেই। আশা করি আমরা বিগত বছরের কোশ্চেনগুলো সঠিকভাবে সমাধান করতে পেরেছি। এরপরেও যদি কোনো কোশ্চেনের সমস্যা থাকে আমাকে অবশ্যই জানানো যাবে। আর আমরা অতি শীঘ্রই আমাদের এই গ্রুপটার ভিতরে লাইভ সেশনের আয়োজন করব। আপনাদের যত সমস্যা, সেই সমস্যাগুলো আলোচনা করব। আলাদা করে ক্লাস থাকবে, লাইভ ক্লাস একেবারে। সো আশা করি আমাদের সাথে থাকতে হবে। শুধু একটা কাজ করতে হবে, যত বেশি সম্ভব বন্ধুদেরকে ইনভাইট করতে হবে, এই গ্রুপে অ্যাড করতে হবে। অ্যাড করার ক্ষমতা আপনাদের কাছেই আছে। বন্ধুকে ইনভাইট করবেন, বন্ধু রিকোয়েস্ট দিলে আপনি অ্যাকসেপ্ট করে দিতে পারবেন। সো আশা করি গ্রুপটা বাড়াইতে কোনো সমস্যা হবে না। সো দয়া করে বন্ধু বান্ধবীকে বাড়ান, কারণ যত বেশি গ্রুপ মেম্বার হবে তত বেশি আপনারা কিন্তু ফ্রি সাপোর্ট পাবেন। গ্রুপ মেম্বার যদি না বাড়ে তাহলে কিন্তু এই যে ফ্রি সাপোর্ট দেওয়ার যে বিষয়টা, সেটাও কিন্তু থেমে যাবে বা হুমকির মধ্যে পড়ে যাবে। কারণ যত বেশি সংখ্যক স্টুডেন্ট এখানে থাকবে, আমি ততই বেশি উৎসাহিত হব এ ধরনের সাপোর্ট দিতে। দেখা হচ্ছে পরবর্তীতে আমরা প্র্যাকটিস কোশ্চেনগুলো করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।